স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। একই সাথে দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত। এর আগে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি। এ সময় তিনি অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন। প্রধান উপদেষ্টা দেশের ভঙ্গুর পরিস্থিতি তুলে ধরে দেশ গঠনে জাপানের কাছে আর্থিক সহায়তা চান। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুমের প্রতিটি ঘটনার তদন্ত হবে, এ বিষয়ে কমিশন করার চিন্তা করছে সরকার। গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে 30 আগস্টের আগে সই করবে বাংলাদেশ। ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায়, সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। উনি যে বাংলাদেশ যে গভর্নমেন্টকে ইনহেরিট করেছেন, এটা একটা ব্রোকেন একটা কান্ট্রিকে উনি ইনহেরিট করেছেন। তো সেই জন্য এটা রিকনস্ট্রাকশনে প্রচুর ফান্ডিং দরকার। তো সেই জন্য উনি জাপানের কাছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চেয়েছেন। বুধবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে 3টি অভিযোগ দায়ের হয়েছে। এই নিয়ে এই আদালতে মোট 7টি অভিযোগ দায়ের হলো তার নামে। এসব অভিযোগে তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরও নাম রয়েছে। এই যে একটা গণহত্যা হলো, আমার ছেলে, নিষ্পাপ ছেলে, যার বয়স 18 বছর 7 মাস 21 দিন, আমার একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারানোর কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন এইচএসসি পরীক্ষার্থী শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা। এই নরপিচাসের বিচার আমরা চাই। এই যে অগণিত অসংখ্য ছাত্রদেরকে নির্মমভাবে দিবালুকে হত্যা করছে হাজার হাজার মানুষের সামনে, আপনি আপনাদের কাছে, দেশবাসীর কাছে এটার সুবিচার চাই। গত 18 জুলাই মিরপুরে গুলিতে শহীদ হন শেখ শাহরিয়ার বিন মতিন। তার বাবা আব্দুল মতিন শেখ হাসিনা সহ 52 জনের বিচার চেয়ে অভিযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া 19 জুলাই মিরপুরে নিহত হয় মোহাম্মদ আসিফ ইকবাল। তার বাবা এম এ রাজ্জাক বাদী হয়ে শেখ হাসিনা সহ 74 জনকে আসামি করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জমা দিয়েছেন তদন্ত সংস্থায়। আজকে আমরা 2টা মামলা ফাইল করি। 2 জন 18 তারিখ এবং 19 তারিখের ঘটনায় আলাদা আলাদা 2 জন ব্যক্তি মারা যায় এবং ওই 2 জন ব্যক্তির পক্ষে তাদের বাবা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবর 2টি অভিযোগ দাখিল করেন। এবং এই 2টি অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জন এবং অপরটিতে 73 জন আমরা আসামি করি। এছাড়াও গত 16 জুলাই চট্টগ্রামে গুলিতে নিহত হয় ফয়সাল আহমেদ শান্ত। তার বাবা জাকির হোসেন অভিযোগ দিয়েছেন তদন্ত সংস্থায়। শেখ হাসিনা সহ 77 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ চট্টগ্রামের যারা আছেন তার মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নফেল, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং আসিফ ইনান সহ 77 জনকে এখানে আসামি করা হয়েছে। এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা গ্রহণ করেছেন এবং এটি একটি ডায়েরি নাম্বার পড়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার অন্তত 1 ডজন মন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। এরই মধ্যে মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করেছে সংস্থাটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 শিশু সহ 6 শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির দায়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের 5 কর্মকর্তা সহ মোট 11 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার ক্ল্যাং উপত্যকা, পেনাং এবং কেলানটান এলাকায় চালানো হয় অভিযান। সেখান থেকে দুর্নীতির দায়ে অভিযুক্তদের আটক করে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। আটককৃতদের মাঝে রয়েছে 20 থেকে 50 বছর বয়সী 9 জন পুরুষ এবং 3 জন মহিলা। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের তদন্তে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ পূর্ণ সহায়তা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসো।
সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান কুইন ফুড প্রোডাকশন লিমিটেডের তৃতীয় বার্ষিকী উদযাপন ও বিক্রয় মিশন 2024-25 সম্পন্ন হয়েছে। আল কাশিম প্রদেশের বুরাইদা এলাকার স্থানীয় একটি পার্কে জাঁকজমকভাবে পালিত হয় অনুষ্ঠান। কেক কেটে উদযাপন করা হয়। প্রতিষ্ঠানের তৃতীয় বার্ষিকী অনুষ্ঠান পরিচালনা করেন কুইন ফুডের সৌদি আরবের হেড অফ সেলস মোহাম্মদ নূর হোসেন। বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান কামাল উদ্দিন ও এমডি কাউসার আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী ফারুক, আবু নাসের, আবদুল্লাহ আনসারি, সৌদি স্পন্সর ফারহান ওনাইসি, রইসুদ্দিন ও ওমর ফারুক সহ অনেকে। অনুষ্ঠানে ছিল বিভিন্ন খেলার আয়োজনও। সবশেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কাতারের দোহা হামদ হাসপাতালে অনুষ্ঠিত হতে যাচ্ছে রক্তদান কর্মসূচি। আগামী 30 আগস্ট রক্তদান কর্মসূচির আয়োজন করবে কাতার আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানীর দোহার একটি বাংলাদেশি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম প্রধান, সঞ্চালনা করেন যুবলীগ নেতা রবিউল ইসলাম জাহেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু ইউসুফ বাবুল, শাহ আলম, মোহাম্মদ ইয়াসিন, মিল্টন ও কামাল উদ্দিন সহ অনেকে। বক্তারা রক্তদান কর্মসূচিকে সফল করতে সকল প্রবাসীদের উপস্থিতি কামনা করেছেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট প্রতিযোগিতায় শিরোপা জিতে নিয়েছেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল বরিশালের নাসরিন সুলতানা কুইন। বিশ্বের 65টি দেশের শতাধিক সুন্দরীদের পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন নাসরিন। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। সোমবার রাতে দেশটির প্রদেশ রাসেল খিমার সমুদ্র সৈকতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট প্রতিযোগিতায় অংশ নেয় 65 দেশের শতাধিক সুন্দরী। প্রতিযোগিতামূলক এই বিউটি কন্টেস্টে 59,000 জনগণের ভোট পেয়ে বিজয়ী হন নাসরিন। আমার এই জার্নিটা বললে এক্সিলেন্ট ছিল। আর যে মেয়েদের সাথে আমরা পার্টিসিপেট করেছি, আমাদের যারা ছিল বিউটি কন্টেস্ট্যান্ট, সবাই খুবই এক্সিলেন্ট ছিল। আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, যারা এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে না, তাদেরকে আমি ইন্সপায়ার করতে চাই। আমি চাই যে ওয়ার্ল্ডের প্রতিটা জায়গায়, প্রতিটা দেশে একটা করে হাসপাতাল হোক যেখানে অ্যানিমালরা সিক হলে পশু পাখিদের বিনা টাকায় চিকিৎসা দেওয়া যাবে। গত 6 মাস ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 100 সুন্দরীকে করতে হয়েছে কঠোর অনুশীলন, শুদ্ধ উচ্চারণ, স্মার্ট প্রেজেন্টেশন, ড্রেস আপ সহ তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সোশ্যাল ওয়ার্ক, হিউম্যান রাইটস সম্পর্কিত বিভিন্ন বিষয়। জোর দেওয়া হয়েছে ইংরেজি দক্ষতার উপরেও। আমিরাতের একজন টপ ইনফ্লুয়েন্সার হিসেবে আমি অনেকদিন ধরে এদের নিয়ে কাজ করছি। আমি চাই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই ভালো কিছু শিখতে পারবে। শুধু তাই না, অংশগ্রহণকারীদের শেখানো হয় তারা কিভাবে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারবে। আমি চেষ্টা করেছি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতে। নিশ্চিত করেছি যে কোনো দেশের মেয়েরাই যাতে অংশ নিতে পারে। গতরাতে বাংলাদেশ সহ 65 দেশের অংশগ্রহণে প্রতিযোগিতাটি শেষ হয়েছে। আশা করি প্রতি বছর আমরা এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারবো। চেষ্টা করছি অনুষ্ঠানে মিস এবং মিসেস দুই প্রজন্মকেই রাখার। সেরা সুন্দরী হিসাবে জয়ী নাসরিন আগামীতে অধিকার বঞ্চিত শিশু ও প্রাণীদের সেবায় কাজ করতে চান। প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হিসাবে নির্বাচিতরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি। আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। 22 বছরের জীবনে এটি আমার শ্রেষ্ঠ অর্জন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দ বোধ করছি। প্রতিযোগিতাটি আমার জন্য অনেক সুযোগ তৈরি করবে। প্রথমবারের মতো অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস মিডল ইস্ট প্রতিযোগিতার আয়োজক ছিলেন রাশিয়ান ভিত্তিক কোম্পানি ডিএলকে গ্রুপ। ভবিষ্যতেও এ ধারা বজায় রাখতে চান আয়োজকরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা বাড়িয়ে দেয় পণ্যের দাম। এতে সহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ অসাধু কর্মকর্তা কর্মচারীরা। প্রতিযোগিতা কমিশনের বৈঠকে শিক্ষার্থীরা এমন অভিযোগ করেন। দায়ী কর্মকর্তাদের শাস্তি এবং সিন্ডিকেট ভাঙার দাবিও তোলা হয়। বলেন বন্ধ হয়েছে বেশিরভাগ চিনিকল, ভোজ্য তেল ও কৃষি পণ্যের দামেও চলছে নৈরাজ্য। বিসিসিআই বিজিএমই এর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন শিক্ষার্থীরা। বলেন গঠন করতে হবে ট্রুথ কমিশন।
এই দায়ভার আপনারা কিভাবে এড়াবেন? আপনারা তো মিসম্যাচ করতেছেন, আপনারা ভুল তথ্য দিচ্ছেন। ঠিক আছে, আমার কথাটাকে শুনতে নেন। ব্যবসায়ী এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে শিক্ষার্থীদের জিজ্ঞাসা, বিশ্ববাজারে দাম কমলেও দেশে কেন বেশি? সিন্ডিকেট কারা করছে? কেনই বা ধরা যাচ্ছে না তাদের? স্বতন্ত্র অনুসন্ধান টিম দরকার, আমি এই ক্ষেত্রে পিছিয়ে আছি। দুপুরে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে ব্যবসায়ী প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা এবং শিক্ষার্থীরা। এই ডেস্কে ছিলাম না, আমি ওই ডেস্কের কথা জানি না, তাহলে মনে করব এটা দায় এড়ানো বক্তব্য। এমন বাংলাদেশ করতে পারি যে বাংলাদেশে আমাদের 3 বেলা ভাত মাছ আমরা আমাদের দেশের মানুষ যেন খেতে পারে। এ সময় বিগত সরকারের আমলে এনবিআর, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে ব্যবসায়ীদের সুযোগ দেবার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়ার বিষয়টিও সামনে আনা হয়। স্বৈরাচারের দোসর এবং দুর্নীতিবাজরা যারা, এই যে আপনারা বড় বড় কোম্পানিগুলো এসেছেন, অনেকেই আসেননি, সেখানে শেয়ার রয়েছেন, মালিকানায় রয়েছেন, তাদের সেই এবং ঋণ খেলাপিরা রয়েছেন, তাদের সেই জায়গাগুলো থেকে অবশ্যই তাদেরকে ধরতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। উঠে আসে সিন্ডিকেট করে দাম বাড়ানোর প্রসঙ্গ। বলা হয় চিনি শিল্প কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পরও নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা ঋণ। আমরা আমাদের মতো প্রস্তাব দিয়ে দেই, এখন বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করবে। প্রতি মাসে কিন্তু বা 1 মাস বা 2 মাস যে এভাবে কিন্তু প্রাইসটা আসে। আসার পরে যেটা হয় যে আমাদের সঙ্গে মিটিং করে একটা নেগোসিয়েশন একটা পার্ট আসে যে আপনারা কতটুকু প্রাইস করতে পারবেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়। শিক্ষার্থীরা বলেন এফবিসিসি এর কমিটি ভেঙে দিতে হবে। অবৈধভাবে কোনো একটা প্রতিষ্ঠানের ঋণ মওকুফ করা হয়েছে, সেটা আসলে যেহেতু পত্রিকাতে এসেছে, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে ব্যক্তি দায়ী তার উপযুক্ত শাস্তির বিধান করা হোক। নির্বাচনের মাধ্যমে আমরা মাত্র 13 জন নির্বাচিত হয়েছি, আর 57 জন হলো নমিনেটেড, যারা সরকার ঠিক করে দেয়, তাদের ইচ্ছা মতো দেয়। সেই ফেসিবাদ দূর হোক, আমি ব্যক্তিগতভাবে এটা কামনা করি। প্রশ্ন ছিল কি করছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন? ট্রুথ কমিশন গঠনের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন দুর্নীতিবাজদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বিভিন্ন দেশে এটি হয়েছিল, আমরা এই দাবি জানাচ্ছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর 49তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বার্লিনে জার্মান আওয়ামী লীগ শাখার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও 15ই আগস্টে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, পরিচালনা করেন নূরজাহান খান নুরি। প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। আরও বক্তব্য রাখেন নুরি আলম, সিদ্দিকী রুবেল, সূর্যকান্ত ঘোষ, মোহাম্মদ শাহ আলম ও রেদওয়ান শেখ সহ আরও অনেকে। আদালতের রায় অনুযায়ী দ্রুত নিয়োগ সংক্রান্ত সুপারিশের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষকরা। সকালে সচিবালয়ের সামনে অবস্থান নেন 13তম ও 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিয়োগপ্রাপ্তরা। তাদের দাবি 2016 সালের 13তম এবং 2018 সালের 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হন তারা। শূন্য পদের বিপরীতে সরাসরি তাদের নিয়োগের কথা ছিল, তবে তা না হওয়ায় আদালতে রিট দায়ের করেন তারা। এর জেরে আপিল বিভাগ তাদেরকে সরাসরি নিয়োগের নির্দেশও দেন, তবে এই নির্দেশও যথাযথ মানা হয়নি। তাই সব বৈষম্য দূর করে 13তম ও 14তম রিট পিটিশনকারীদের দ্রুত সুপারিশ দেওয়ার দাবি জানান তারা। তাদের দাবি এর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন বাংলাদেশ। আজকে 15 মাস অতিক্রম হয়ে গেছে। আমরা এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় সচিবের কাছে বারবার ধর্ণা দিয়েছি, তারা আমাদের রায় বাস্তবায়ন করে নাই। আমাদের দাবি একটাই, আমরা নিয়োগ চাই। যতক্ষণ না পর্যন্ত আমরা নিয়োগ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব না। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল বিএমডিসি সংস্কার সহ নানা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন তারা। বুধবার চিকিৎসকদের পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ টু বিএমডিসি পালনে সংস্থাটির সামনে অবস্থান নেওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। চিকিৎসকরা জানান বিএমডিসিতে ডিপ্লোমাধারীরা কর্মসূচি পালন করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা শহীদ মিনারে সমবেত হয়েছেন। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তরা ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করার দাবি করেছেন তারা। মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত 73টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানান তারা।
প্রফেশনাল পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পরীক্ষা দিতে পারে। আমাদের এখন যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মানোন্নয়ন করতে হবে, যেন আমাদের এমবিবিএস ডিগ্রির স্বীকৃতি সারা বিশ্বে থাকে। অনেক ডিপার্টমেন্টে 5 আটাকের জন্য অনেক পিছনের সারির স্টুডেন্টরা তারা পাস করে যায়, কিন্তু যারা যোগ্য আছে তারা তেলবাজি না করার কারণে বছরের পর বছর তারা সাপ্লি খেয়ে আছে। ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব 2022-35 বাতিলের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তাদের দাবি, এই আইনের ফলে আবাসন ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, এই আইনের ফলে ভবনের উচ্চতা এবং আয়তন কমে গেছে। আগে 8 তলা ভবনের অনুমোদন দেওয়া হলেও এই আইনের ফলে 4-5 তলা দেওয়া হয়েছে। তাই রাজধানী ছড়িয়ে আশেপাশের জায়গাতেও ছড়িয়ে পড়েছে ভবন নির্মাণ। এতে করে রাজধানীর আশেপাশের খালবিল, ফসলি ক্ষেত ধ্বংস হচ্ছে বলে দাবি করেন রিহাব নেতারা। বিশদ অঞ্চল পরিকল্পনা সংক্ষেপে ড্যাব 2022-2035 বাতিল করে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008 ও মাস্টার প্ল্যান ড্যাব 2010 অনুসারে ভবনের নকশা অনুমোদনের আদেশ প্রদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী 5 দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিরোধী শিবির। দাবি 1 দফা 1। মমতার পদত্যাগের স্লোগানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের সময়সীমা বেঁধে দেয় বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট। দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুরে সাবেক এমপি প্রদীপ ভট্টাচার্য, সাবেক বিধায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে বিক্ষোভ করেছে জাতীয় কংগ্রেসের নেতাকর্মীরা। অন্যদিকে কলকাতার শ্যামবাজারে অবস্থান কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। মমতা পদত্যাগ না করা পর্যন্ত অব্যাহত থাকবে কর্মসূচি, হুঁশিয়ার দেন নেতারা। এ সময় বক্তব্য রাখেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাবেক এমপি দিলীপ ঘোষ সহ অনেকে। মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাহাড়ি এলাকার নিচে তৈরি করা এই গোপন সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর। এপিসি ট্রাকের মতো বিভিন্ন সামরিক যান যেমন চলাচল করে এই ঘাঁটিতে, তেমনি সংরক্ষিত আছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট। সম্প্রতি এই সামরিক ঘাঁটির ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। এ যেন রীতিমতো এক শহর। চলছে ভারী ট্রাক সহ বিভিন্ন সামরিক যান, রয়েছে বিভিন্ন ধরনের সমরাস্ত্র। বোঝার উপায় নেই এই সামরিক ঘাঁটির অবস্থান মাটির নিচে। পাহাড়ি এলাকায় মাটির গভীরে এই ঘাঁটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের আদলে পাহাড়ের নিচে বানানো ঘাঁটিটি সাজানো হয়েছে অত্যাধুনিক সব মিসাইল দিয়ে, যেখানে দূরপাল্লার গাইডেড মিসাইল সহ রাখা হয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্রের বহর। রয়েছে খাইবার আর ফজরের মতো মিসাইলও। যে কোনো মুহূর্তে ইসরায়েলের যে কোনো প্রান্তে হামলা চালাতে প্রস্তুত রাখা হয়েছে ইমাদ 4 নামের বিশেষ এ ঘাঁটিকে। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘাঁটির ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে বাস্তবে এর পরিধি আরও বড়। মূলত ক্ষেপণাস্ত্রাগার হিসাবে ব্যবহৃত হচ্ছে এই ঘাঁটি, যেখান থেকে ইসরায়েলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হামলা চালানো সম্ভব। ইমাদ 4 ছাড়াও মাটির নিচে রয়েছে আরও কয়েকটি ঘাঁটি। গাজা ইসরায়েলের অভিযানের পর থেকে উত্তপ্ত বৈরুত তেল আবিব সম্পর্ক। প্রতিনিয়তই ইসরায়েলি সেনাদের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের চলছে হামলা পাল্টা হামলা। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।